নমস্কার, দ্য নিউজ কাউন্টার .এ আপনাদের সকলকে আরো একবার স্বাগত। সাম্প্রতিক তিন নির্বাচন মানে উপনির্বাচনের যে ফলাফল, সেটা বাঁকিপুরের ফলাফল বিশেষ করে বিজেপিকে বিশেষভাবে ঝাঁকি দিয়ে গেছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ বিজেপির সর্বভারতীয় সভাপতি নবীন নিতিন তিনি নিজে স্বীকার করে নিয়েছেন যে এই ফলাফল বিজেপির নেতা এবং কর্মীদের সামনে আত্মসমীক্ষার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এখন দেখুন, গতকালই আমরা এটা বলেছিলাম, এই ফলাফল বিজেপির জন্য লাল সংকেত। তখন সামাজিক মাধ্যম বা অন্যান্য বিভিন্ন মাধ্যমে আমরা দেখছিলাম বিজেপির যারা স্বনিযুক্ত মুখপাত্র তারা বলছিলেন যে এই পরাজয়টা কোনো ব্যাপার না, কারণ একটি দুটি উপনির্বাচন নিশ্চয়ই কোনো সামগ্রিক ট্রেন্ডকে রিফ্লেক্ট করে না। কেউ কেউ বলছিলেন যে বাঁকিপুরে আমরা সেভাবে নামিনি, তার প্রমাণ হচ্ছে 34% ভোট পড়েছে। আমরা যদি সক্রিয় থাকতাম তাহলে ভোটের শতাংশ অনেক বেশি হতো। আর যারা আরেকটু খোঁজ খবর রাখেন তারা বলছিলেন যে 2018-র উত্তরপ্রদেশের লোকসভা নির্বাচনের আগে দুটি লোকসভা কেন্দ্র, তার মধ্যে গোরক্ষপুর এবং ফতেপুর, গোরক্ষপুর বিশেষ করে গুরুত্বপূর্ণ কারণ সেটা যোগী আদিত্যনাথের নিজের গড় হিসেবে পরিচিত ছিল। এই দুটি কেন্দ্রেই বিজেপি পরাজিত হয়েছিল, তারপরও 2019-এ তারা জেতে। সুতরাং যারা মনে করছেন যে এই উপনির্বাচনগুলোর ফলাফল বিজেপির কাছে কোনো বিপদের সংকেত, তারা ভুল করছেন। বিজেপির আগামী উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন হোক অথবা 2029-এর লোকসভা নির্বাচন হোক, কোথাও কোনো বিপদ নেই, এভরিথিং ইজ ফাইন। তো আমরা আগে এই বক্তব্যগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথম কথা হচ্ছে, তারা একটা হাবভাব করছেন, মানে বাঁকিপুরে বিধ্বংসী পরাজয়ের পর, যে আমরা ওটা নিয়ে খুব একটা মাথা ঘামাইনি। তো আপনারা যদি মাথা না ঘামিয়ে থাকেন তাহলে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, আপনাদের জাতীয় সভাপতি, 60 জন এমএলএ, তারা একটা সাধারণ উপনির্বাচনে জেতার জন্য, যেখানে নাকি আপনাদের কথা ছিল গরু ছাগল যাকে দাঁড় করিয়ে দেওয়া যাক বিজেপির ব্যানারে তারা জিতে বেরিয়ে আসবেন, সেখানে নামতে হলো কেন লড়াইতে? এটা প্রশ্ন নাম্বার 1। দ্বিতীয় বিষয় যেটা, যে হ্যাঁ একথা ঠিক, 2018-তে উপনির্বাচনের উত্তরপ্রদেশে এই ফলাফল হয়েছিল। গোরক্ষপুর যেটা দশকের পর দশক জিতে এসেছিল এবং যে গোরক্ষপুর থেকেই যোগী আদিত্যনাথের উত্থান, ওখানকার গোরখপুর পীঠের উনি মহান্ত ছিলেন। তারা কাকা আগে মহন্ত ছিলেন, পরে তিনি মহান্ত হন। তো সেই গোরক্ষপুরে পরাজয় ঘটেছিল, তার সঙ্গে সঙ্গে ফতেপুর লোকসভা কেন্দ্র পরাজয় ঘটে। এখন বিজেপি নেতৃত্ব বিপদ বুঝেছিলেন বলেই আমরা দেখেছিলাম যে তারপরে বালাকোট এসেছিল। আর যে ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ আরডিএক্স বিস্ফোরণের ভারতীয় সেনাবাহিনী 26 জন কাশ্মীরের উপত্যকার বুকে নিহত হওয়া, তারও কিন্তু শেষ অবধি কুল কিনারা কি হলো কিছু বোঝা গেল না। কারণ ওই ঘটনায় আর কাউকে কিন্তু গ্রেপ্তার হলো না বা তার সাজা হলো না। খালি এইটুকু জানা গেছিল যে গাড়িটা করে আরডি এসেছিল তার রেজিস্ট্রেশন নাম্বার নাকি ছিল গুজরাটে। আর বালাকোট, যেটাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে অপারেশন বালাকোট পাকিস্তানের ঘরে ঢুকে মেরেছি বলে প্রচার চালানো হয়ে গেছিল। পরে দেখা গেছিল সেই অপারেশন বালাকোটে দু একটা কাক ছাড়া কিছু মারা যায়নি, কিন্তু ন্যারেশনটা তৈরি হয়েছিল এবং গোরক্ষপুর বা ফতেপুরের বিপদ সংকেত দেখেই নরেন্দ্র মোদীরা এই ন্যারেশন তৈরি করেছিলেন। এবং অপটিক্স আর ন্যারেশন তৈরি করতে তারা খুব দক্ষ, কোনো সন্দেহ নেই। 2024-এ তাদের একটু ভুল হয়ে গেছিল। তারা মনে করেছিলেন যে রাম মন্দির তৈরি হওয়ার পর এবং রাম মন্দির তৈরি হয়ে গেছে এই আবেগকে কেন্দ্র করে। আপনাদের মনে থাকবে যে শঙ্করাচার্যদের কারো কারো বিরোধিতাকে অস্বীকার করে ভারতীয় যে কোট আনকোট সনাতনী শাস্ত্রে অসম্পূর্ণ মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করা যায় না,
তারা সেই বিগ্রহ ধুমধাম করে প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু তাদের হিসেবে এটা ভুল হয়েছিল যে বারবার রাখাল বাঘ আসছে বলে ডাকলে পারে শেষ অবধি যখন সত্যি বাঘ এসেছিল আর কেউ টার্ন আপ করেনি। তেমনি তারা রাম মন্দিরের আবেগকে এতবার ব্যবহার করেছেন সেই 1990 সাল থেকে, যে রাম মন্দির যখন সত্যি সত্যি তৈরি হলো, ওই সত্যি সত্যি বাঘ আসার মতো, তার যে তাৎক্ষণিক আবেগজনিত প্রতিক্রিয়া তারা প্রত্যাশা করেছিলেন বিজেপির গেম মেকাররা, এটা ফল ফ্ল্যাট। 2019-এ উত্তরপ্রদেশ লোকসভা নির্বাচনে বিজেপি যত আসন পেয়েছিল সেটা অর্ধেকেরও নিচে নেমে গেছিল 2024-এর লোকসভা নির্বাচনে, এবং অযোধ্যার 100 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো আসনে বিজেপি জিততে পারেনি। তো সুতরাং গোরক্ষপুর এবং ফতেহপুরের উপনির্বাচন দেখেই বিজেপি নেতৃত্ব সচেতন হয়েছিলেন এবং তার জন্যই অপারেশন বালাকোট এসেছিল। আজকে এই সংকেত বিজেপির উপরতলার নেতৃত্বে বুঝতে পারছেন বলেই তারা কিন্তু নিজেরা আত্মসমীক্ষার ডাক দিচ্ছেন। এখন কেউ কেউ বলছেন যে গুজরাটের কেন্দ্রটা মজলপুর, সেখান থেকে তো আমরা প্রচুর ভোটে জিতেছি। হ্যাঁ, জিতেছেন, কিন্তু এটাও সত্যি কথা যে ওখানে আপনাদের জয়ের ব্যবধান আগের নির্বাচনে যা ছিল সেই ব্যবধান হাফ হয়ে গেছে। ওখানে কিন্তু ভোটের শতাংশ টার্ন আউট ভালো ছিল উপনির্বাচন হওয়া সত্ত্বেও। ফলে দাতিয়ার ক্ষেত্রে আপনারা যে যুক্তিটা বা বাকিপুরের ক্ষেত্রে আপনারা যে যুক্তিটা দিচ্ছেন যে ভোটের শতাংশ কম ছিল, বাকিপুরে যেমন মাত্র 34% ভোট হয়েছিল, সেই যুক্তিটা কিন্তু গুজরাটের ভোটের ক্ষেত্রে খাটছে না। আর আপনাদের যদি বাকিপুর গড় হয়ে থাকে তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আপনাদের ভোটাররা ভোট দিতে আসেনি। আর আপনাদের 60 জন বিধায়ক একটা বিধানসভা কেন্দ্রে প্রচারে ছিল, আপনাদের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নিজে প্রচারে ছিলেন, আপনাদের দলের সর্বভারতীয় সভাপতি বারবার এখানে প্রচারে এসেছেন, নীতিশ কুমারকে দিয়ে আপনারা ভিডিও বার্তা করিয়ে মার্কেটে ছেড়েছিলেন এই বাকিপুরের জন্য। এত কিছুর পরেও আপনারা বাকিপুরে হেরে গিয়েছেন। তবে নিছক সংখ্যাতত্ত্বের বাইরে একটা অন্য রাজনৈতিক তাৎপর্য আছে। এইখানে বাকিপুর কেন্দ্রটা কায়স্থ প্রধান, যাদবদেরও কিছু ভোট আছে, ব্রাহ্মণদের ভোটের শতাংশ খুব বেশি হলে টেনে টুনে 5%, তার বেশি নয়। বিহারে সামগ্রিকভাবে ব্রাহ্মণ ভোট 3.5 থেকে 6%-এর মধ্যে সীমাবদ্ধ। তারপরেও প্রশান্ত কিশোর নিজে, যিনি জাতিতে ব্রাহ্মণ, তিনি বাকিপুর সিটটা ছিনিয়ে নিলেন। মনে রাখতে হবে যে নীতিন অথবা নবীন নীতিন অথবা তার আগে রবিশঙ্কর প্রসাদ, তারা কিন্তু সবাই কায়স্থ। তার মানে একটা জিনিস পরিষ্কার, প্রশান্ত কিশোর ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও কায়স্থ প্রধান আংশিকভাবে যাদব অধ্যুষিত একটি কেন্দ্র থেকে একটা কমফোর্টেবল লিড 20,000 ভোটে জিতে গেলেন। এবং প্রশান্ত কিশোর যে ন্যারেটিভের উপর দাঁড়িয়ে ভোট করেছেন সেখানে তিনি কোনো জাত পাত ধর্মের কথা বলেননি। তিনি যুব সমাজের যে চাকরি বাকরির দাবি, মানুষের বেসিক নিডসের দাবি, অনেকটা আপের যেটা মডেল, সেই মডেলের উপর দাঁড়িয়ে ভোট করেছেন। তাহলে এর থেকে আর একটা জিনিসও পরিষ্কার, বিজেপি যে ট্র্যাডিশনাল কম্বিনেশনের উপর দাঁড়িয়ে ভোট করতে অভ্যস্ত, অর্থাৎ কাস্ট ইকুয়েশন এবং কমিউনাল ডিভাইড, সেটা বিজেপি 30 বছরের গড়ে এটা ফেল করেছে। দ্বিতীয় আর একটা অ্যালার্মিং জিনিস বিজেপির পক্ষে, এই কেন্দ্রটা আরবান সেন্টারের মধ্যে পড়ে, পাটনা লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে, এবং শহরাঞ্চলের যে মধ্যবিত্ত, একটু সচ্ছল, হাতে কিছু টাকা পয়সা আছে, এই অংশটা এতদিন কিন্তু বিজেপির যে রাজনীতি, হিন্দুত্বের রাজনীতির পক্ষে খুব সক্রিয়ভাবে দাঁড়িয়েছিল, এটা সমাজতাত্ত্বিক সমীক্ষায় দেখা গেছে। সেদিক থেকে এই বাকিপুর কেন্দ্রটা
বিজেপির জেতার পক্ষে একটা খুব আইডিয়াল সিট ছিল। আমি দাতিয়ার কথা বলছি না, সেখানে বিজেপি হেরেছে, কিন্তু ওখানে কংগ্রেসের জেতা সিট ছিল, কংগ্রেস জিতেছে। সেই সিটটা বিজেপি ছিনিয়ে নিতে ব্যর্থ হয়েছে কংগ্রেসের অত্যন্ত দুর্বল প্রচার সত্ত্বেও। আমি সেই আলোচনাটায় ঢুকছি না। কিন্তু বাকিপুরের যেখানে বিজেপির প্রায় 60% 65% ভোট থাকতো, সেখানে দেখা যাচ্ছে যে ধ্রুপদী সমীকরণের উপর দাঁড়িয়ে বিজেপি ভোট করে এবং ভোট জেতে। জাতপাতের সমীকরণ এবং কমিউনাল ডিভাইডের লাইন, সেটা কিন্তু ফেল করেছে। এমন একজন প্রার্থী জিতেছেন যিনি ব্রাহ্মণ, অথচ ব্রাহ্মণদের ভোট সাইজ এখানে বিরাট কিছু উল্লেখযোগ্য নয়। আর এই জয় উত্তরপ্রদেশে যদি কোনো বার্তা নিয়ে গিয়ে থাকে, সেটা বিপজ্জনক, ইভিন ইন টার্মস অফ কাস্ট পলিটিক্স। কারণ প্রশান্ত কিশোর ব্রাহ্মণ, উত্তরপ্রদেশে কিন্তু ব্রাহ্মণরা অতটা মার্জিনাল নয়, সেখানে কিন্তু 17% মতো ভোটার ব্রাহ্মণ। তো ফলে সামগ্রিকভাবে এই যে ছবিটা বিহারের বাঁকিপুরের, দাতিয়ার ক্ষেত্রে কংগ্রেসের একজন বিধায়ক তিনি প্রতারণার দায়ে অভিযুক্ত হন, দণ্ডিত হন, ফলে তার বিধায়ক পদ চলে যায়। কংগ্রেস নতুন প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে, যেটা ইন্টারেস্টিং। যিনি আগে কংগ্রেসের বিধায়ক ছিলেন, তিনি এই নতুন প্রার্থীর বিরোধিতা করছিলেন। ফলে নির্বাচনের কার্যত চলার সময় একদিন আগে বা দুদিন আগে কংগ্রেস তাকে সাসপেন্ড করতে বাধ্য হয়। তার অনুগামীরা দাতিয়াতে কার্যত বসে গিয়েছিল। কংগ্রেসের যেরকম হয়, আরো একাধিক পদপ্রার্থী ছিলেন, তারাও গা লাগিয়ে কাজ করেননি। এবং এতে মনে হচ্ছিল যে কংগ্রেস মধ্যপ্রদেশে এমনিতেই গত বিধানসভার পর হীনবল, তারা কোনো সক্রিয় প্রতিরোধ গড়ে তুলতে পারবে না এবং উপনির্বাচনে সাধারণত শাসক দলই জেতে। কিন্তু সব হিসেব মিথ্যে করে কংগ্রেস সেখানে 6500 ভোটে জিতেছে। আর গুজরাতের আসনটিতে বিজেপির পারফরমেন্সের কথা আমি আগেই আলোচনা করেছি। এই বাজারেও কংগ্রেসের সেখানে উল্লেখযোগ্য পরিমাণে শতাংশের বিচারে ভোট বেড়েছে গুজরাটে। তো সামগ্রিকভাবে এটা ঠিক কথা যে একটা বা দুটো উপনির্বাচন নিশ্চয়ই সামগ্রিকভাবে যখন সাধারণ নির্বাচন হবে তার গতিমুখ ঠিক করে না। আবার পাশাপাশি এটাও ঠিক কথা যে নির্বাচনের 1 বছর 1.5 বছর আগে যদি ভোটের এই ধরনের ফলাফল আসতে শুরু করে, বিশেষ করে যখন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা রাস্তা দাপাচ্ছে, শ্রমিক এবং কৃষকরা নতুন করে আন্দোলনে নামছেন এবং মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ, উচ্চবিত্ত মানুষ জ্বালানি এবং পেট্রোল সমস্যা, ইথানিল বিতর্কে তারা যখন জর্জরিত, তখন বাকিপুরের এই ফলাফলের সংকেত নিশ্চয়ই বিজেপির পক্ষে খুব বড় ঝাঁকি, অন্তত আমার এটা মনে হয়। আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন, আমাদের কমেন্ট বক্স খোলা থাকে। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবে।